রায়বাড়ির আসল মেয়ে বানি, ঈশানী আর পিনাক্ষীর কাছে প্রমাণ দেখালো নয়নতারা। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে বানি বলছে আমি এই চেয়ারে বসবো না। অনিরুদ্ধ তখন বলছে আচ্ছা ঠিক আছে। এই বলে তো মৌলিকে বলছে একটা চেয়ার আর আমার মেয়ের জন্য একটা চেয়ার আর একটা টেবিল প্লিজ। মৌলি তখন মনে মনে বলছে সুযোগ পেয়ে ভালোই অপমান করছো আমায়, এর সব হিসেব আমি রাখবো। তখনই একজন ওয়েটার এসে বানিকে বলছে ম্যাম আপনি তো রান্নাঘর ঘুরে দেখেছেন, এটা একটু টেস্ট করে বলুন। বানি তখন খেয়ে বলছে খুব সুন্দর, এটা প্রত্যেককে চেক করাবে আর সকলের ফিডব্যাক আমাকে জানাবে, ঠিক আছে। ওয়েটারটা তখন ওকে ম্যাম বলে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ তখন সব স্টাফদের বলছে আপনারা নিজের নিজের কাজে যান, আর মৌলি তুমিও যাও। বানি তখন মৌলিকে বলছে কি হলো মৌলি, তুমি দাঁড়িয়ে রইলে যে? মৌলি তখন বলছে আমি বাইরে গিয়ে সবার সাথে বসতে পারবো না, আমার আলাদা কেবিন লাগবে। আফটার অল এই কোম্পানির ওপর আমার একটা রাইট আছে। অনিরুদ্ধ তখন বলছে অবশ্যই আছে, ওই জন্য তো পিনাকি মেশো এতদিন চাকরিতে রেখেছিল। আর অ্যাসিস্ট্যান্টদের আলাদা রুম কোনোদিন ছিল না আর হবেও না, তুমি এসো আমি তোমার কেবিন দেখিয়ে দিচ্ছি। এই বলে তো ওখান থেকে নিয়ে চলে যায়। এদিকে তখন বিক্রম বিদ্যুৎকে একটা গাড়ির সামনে নিয়ে এসে বলছে এই গাড়িটা কেমন। বিদ্যুৎ তখন বলছে ভালোই। বিক্রম তখন বলছে এটা কিনে ফেলো তুমি। বিক্রম তো তখন বলছে কিন্তু আমি টাকা কোথায় পাবো। বিক্রম তখন বলছে আমি টাকা দেবো। বিদ্যুৎ তখন বলছে তা আপনিই দেবে যখন, তাহলে এই পুরনো গাড়ি দিয়ে কি করবেন বলুন, নতুন কিনে দিন। বিক্রম তো তখন একটা ঠাসিয়ে চড় মারে। তারপর বলছে বানি যে আসলে রায় পরিবারের মেয়ে, এতদিন আমাকে বলনি কেন গর্ধব? এতদিন তো আমি বুঝতেই পারছিলাম না যে এই বানি চ্যাটার্জি এত ক্ষমতা থেকে পাচ্ছে, এবারে তো আমি বুঝতে পারছি। ওরা ভালো করেই জানে ওদের পিছনে রায় চ্যাটার্জি বাড়ি আছে, ওই জন্যই ওদের এত কনফিডেন্স। আবার বানি সিইও হয়েছে, ওদের এই কনফিডেন্সটা না আমি চাকার তলায় পিষিয়ে দেবো। বিদ্যুৎ তখন বলছে কি বলছেন কি স্যার, আপনি কি মেরে দেবেন ওকে? বিক্রম তখন বলছে তোমার অত কিছু বোঝার দরকার নেই, যেটা বলছে সেটা করো, গাড়ির মালিককে দেখো। বিদ্যুৎ তখন ওখান থেকে চলে যায় গাড়ির মালিককে খুঁজতে। এদিকে তখন অনিরুদ্ধ মৌলিকে নিয়ে এসে বলছে এই দুটো রুম ফাঁকা আছে, তুমি কোনটা নেবে বলো। মৌলি তখন চিৎকার করে বলছে এনাফ ইজ এনাফ, আমি এখান থেকে বেরিয়ে যাব। অনিরুদ্ধ তখন বলছে কি বললে বেরিয়ে যাবে। মৌলি তখন মনে মনে বলছে এ কি বলছি আমি, এখান থেকে বেরিয়ে গেলে কোম্পানি ক্যাপচার করতে পারবো না, বানি সব নিয়ে নেবে, স্যালারিও বন্ধ হয়ে যাবে। এই বলে তো চেয়ারে বসে পড়ে। তখনই রোদ্দুর এসে মৌলি ঠিক পাশের চেয়ারটায় বসে পড়ে। মৌলি তখন চিৎকার করে রোদ্দুরকে বলছে তুমি আমার পাশে বসছো কেন? রোদ্দুর তখন বলছে তোমার পাশে বসার কোনো ইচ্ছা নেই গো, বাকি সব চেয়ারে তো লোক বসে আছে, তাদের কোলে বসবো, তার থেকে বেটার এই চেয়ারে বসে, তাই না? অনিরুদ্ধ তখন মনে মনে বলছে এই রোদ্দুরই মৌলির জন্য একেবারে ঠিক। তখনই বেলটা বেজে ওঠে। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে ও বেল বাজছে, তার মানে সিও ম্যাডাম ডাকছে প্লিজ। মৌলি তো তখন রেগে মেগে বাণীর কাছে চলে যায়। বাণী তখন বলছে তুমি এখন ফাঁকা আছো তো, অনেকগুলো চিঠি এসছে না, আমার এগুলো না, একটু দেখে মেসোমশাই দাদু পিনাক্ষী মেসো এনার কাছে একটু দিয়ে দেবে। মৌলি তখন বলছে আমি কি পিয়ন? বাণী তখন বলছে পিয়নের কাজটা ছোট নয় মৌলি, আমি ফ্রি থাকলে আমিও দিয়ে আসতাম। তখনই অনিরুদ্ধ এসে মৌলিকে বলছে তোমাকে অফিসের কাজ করতে বলছে, তোমাকে হিউমিলেটেড করতে তো জুতোর ফিতে বাঁধতে বলছে না। মৌলি তো তখন রেগে মেগে চিঠিগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে ওর নিজের বিপদ নিজে ডেকে এনেছে। বাণী তখন বলছে ওইসব কথা ছাড়ুন, আমার ডেটা স্টোরেজ রুমে একটু নিয়ে যাবেন, লাস্ট 1 বছরের রিপোর্টগুলো আমি দেখতে চাই। অনিরুদ্ধ তখন বলছে ঠিক আছে এসো, এই বলে তো নিয়ে যায়। এদিকে তখন বিক্রম দেব ফোনে এআই বলছে আমার মেয়েদের মতো গলাটা করে দাও। এআই থেকেও তখন করে দেয়। তখন বিক্রম বাণীকে ফোন করে, বলছে এবার আর বাণী বুঝতে পারবে না যে আমি ফোন করেছি। বাণী ফোনটা তুলতেই বিক্রম বলছে আপনি কি বাণী চ্যাটার্জি বলছেন, আপনাকে একটা ছোট্ট অনুরোধ করার জন্য ফোনটা করেছি। বাণী তখন মেয়েদের গলা পাচ্ছিল। বাণী তখন বলছে হ্যাঁ বলুন। বিক্রম তখন নাটক করে বলছে আসলে আমরা রাস্তা ধারে একটা রেস্তোরাঁ খুলেছি, আপনাদের নাম অনেক শুনেছি, আপনারা যদি আপনার পরিবারকে নিয়ে এসে টেস্ট করে একটু বলেন খুব ভালো হতো। এই বলে তো বারবার জোর করে। বাণী তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনাদের লোকেশনটা পাঠিয়ে দিন, চলে আসবো। বিক্রম তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে তখন মৌলি নয়নতারাকে ফোন করে বলছে আজকে আমার এই অবস্থার জন্য তুমি দায়ী, আমি এত সুন্দর প্ল্যানটা তৈরি করেছিলাম, তুমি সেই প্ল্যানটা নষ্ট করে দিয়েছো। নয়নতারা তখন বলছে দুধ চাই, এরকম হেয়ালি করছো কেন, ঠিক করে বলো কি হয়েছে। মৌলি তখন চিৎকার করে বলছে ইউ আর লুজার, খুব ভুল করলে, এই বলে তো ফোনটা কেটে দেয়। নয়নতারা তো তখন মনে মনে বলছে সত্যিই আমি ভুল করলাম। এই বলে তো বাণী নকুল মৌলি এদের সকলের কথা ভাবছিল। তখন ঈশানী এসে বলছে কি হয়েছে ছোটো মা, কার ফোন ছিল, কি হয়েছে এভাবে বসে আছেন আপনি? নয়নতারা তখন বলছে মৌলি। ঈশানী তখন বলছে আপনাদের মধ্যে কি কোনো কথা কাটাকাটি হয়েছে? না মানে কয়েকদিন ধরে যা দেখছি সেই জন্য বলছিলাম আর কি। নয়নতারা তখন মৌলির কথাগুলো মনে করে ঈশানীকে বলছে তুমি বলেছিলে না যেদিন মৌলি হয়েছিল তোমার কেবিনে কেউ একজন এসেছিল? ঈশানী তখন বলছে হ্যাঁ বলেছিলাম তো। নয়নতারা তখন বলছে সে কবার এসেছিল? এদিকে তখন অনিরুদ্ধ বাণীকে বলছে তুমি একটু কাজ করো আমি আসছি, এই বলে তো বাইরে বেরিয়ে যায়। বাণী তখন ফাইলগুলো দেখছিল বসে বসে, তখনই হঠাৎ করেই দরজাটা কেউ বাইরে থেকে বন্ধ করে দেয়। তখনই তো লাইটটাও অফ করে দেয়।
বাণী তখন চিৎকার করে করে অনিরুদ্ধকে ডাকে, তারপর সুইচটা খোঁজার চেষ্টা করে। তখনই অনেকগুলো ফাইল পড়ে যায়। বাণী তখন চিৎকার করে বলছে, কেউ ওখানে, কেউ থাকলে কাপুরুষের মতো লুকিয়ে না থেকে সামনে এসো। তখনই বাণীর পেটে লেজার মারে, তারপরে ওখান থেকে পালাবার চেষ্টা করে। বাণী তখন চাপাচাপি করে ধরার জন্যে। তখন তো বাণীর চোখে আবার লেজার লাইট মেরে পালাবার চেষ্টা করে। দরজা খুলতে হবে তখনই বাণী হাতটা দেখে বলছে, এই তুমি তো কোনো ছেলে নাও, মেয়ে দাঁড়াও, এই বলে তো চেপে ধরে। তখন সেই মেয়েটা বাণীর পেটে আঘাত করে পালিয়ে যায়। তখনই অনিরুদ্ধ এসে লাইটটা জ্বেলে বাণীকে বসিয়ে বলছে, তুমি এখানে বসো, আমি জল আনতে যাই, এই বলে তো দৌড়ে চলে যায়। এদিকে তখন নয়নতারা তো ঈশানীকে বারবার জিজ্ঞেস করছে কবার এসেছিল কেবিনের লোকটা। ঈশানী তখন বলছে একবারই এসেছিল। নয়নতারা তখন অবাক হয়ে বলছে, একবার? তখনই তো পিনাক্ষী এসে নয়নতারাকে বলছে, কি হলো ছোটো মা, এত বছর পরে এসব কথা তুলছো কেন, কি হয়েছে? নয়নতারা তখন বলছে, না মানে, এই বলে তো তোললাতে তোললাতে মনে মনে বলছে, বাণী কি সত্যিই আমার নাতনি, নাকি এতদিন ধরে আমি ভুল ভেবে এসেছি, কোনটা? এদিকে তখন রোদ্দুর বাণীকে বলছে, বাণী দি এখানে কে এসেছিল? বাণী তো তখন হাঁপাতে হাঁপাতে বলছে, আমি জানি না, উড়ি পড়েছিল, কিন্তু অন্ধকারে তো অ্যাটাক করেছিল। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে, বাণী তোমার হাতে তো আঁচড়ের দাগ। বাণী তখন বলছে, হ্যাঁ আমি ওর নখটা দেখেছি, মানে যে আমাকে হামলা করেছিল সে একটা মেয়ে। এই বলে তো বলছে, সেদিনকে যে মেয়েটা ছিল এটাই ছিল, আমি শিওর। অনিরুদ্ধ তখন বলছে, তার মানে ওর টার্গেট স্টোর রুম নয় তুমি। বাণী তখন বলছে, কে হতে পারে, মৌলি নয় তো? রোদ্দুর তখন বলছে, না বানিদি, মৌলি তো আমার কাছেই ছিল, তানিয়াও ছিল, তানিয়া প্রশ্ন করে করে জব্দ করছিল। অনিরুদ্ধ তখন বলছে, না না, ওকে দিয়ে বিশ্বাস নেই, মৌলি নিজে না এলে ও অন্য কাউকে দিয়ে কাজটা করাতে পারে, হয়তো ওর উদ্দেশ্য তোমার মেরে ফেলা নয়, তোমাকে ভয় পাওয়ানো, তুমি যাতে ভাবতে পারো যে অফিসে তুমি নিরাপদ নও। বাণী তখন বলছে, কিন্তু আমি ভয় পেয়ে পিছিয়ে যাব না। অনিরুদ্ধ তখন বলছে, কিন্তু সাবধানের তো মার নেই, আমি এক্ষুনি সিকিউরিটিকে বলে দিচ্ছি, আমার পারমিশন ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না। আর রোদ্দুর, তুমি মৌলির খোঁজ রাখো, কোথায় যাচ্ছে না যাচ্ছে। এই বলে তো বাণীকে ধরে কেবিনে নিয়ে এসে ওষুধ লাগিয়ে দেয়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।